নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প পুরাতনী। তাহলে শুরু করি। গল্পের নাম পুরাতনী। সিঁড়ির মুখে দেখা হতেই রিনা বলে উঠল, ইস, একটুর জন্যে তুমি সুযোগটা হারালে। বললাম, কি ব্যাপার? রিনা বলল, আমার এক বান্ধবী এই মাত্র চলে গেল। 5 মিনিট আগে এলে তার সঙ্গে তোমার দেখা হয়ে যেত। বললাম, আমি আমার নিজের বান্ধবী ছাড়া আর কারো বান্ধবী সম্বন্ধে উৎসাহী নই। আমার আগে আগে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে রিনা ঘাড় ফিরিয়ে মুখ টিপে একটু হাসল। দেখো, আর যাই করো, আমার কাছে মিথ্যা কথা বলো না। বলে সেরে যেতে পারবে না, আমি তোমাকে চিনি। প্রশস্ত ছাদের মাঝখানে নিচু গোল টেবিল পাতা, তার চারদিকে ঘিরে খান 3 বেতের চেয়ার। আমি তার একটি টেনে নিয়ে বসতেই রিনা বলল, একটু আগে আমার সেই বান্ধবীটি এখানে ছিল, তোমার ওই চেয়ারটাতেই বসেছিল। তোমার নাক যত বড়, ঘ্রাণ শক্তি যদি তত তীব্র হতো, তাহলে এখনও হাওয়ায় তার গায়ের গন্ধ পেতে। হেসে বললাম, পূর্ববর্তিনীর পাউডারের সৌরভ নেপথ্যবর্তিনীকে ঢেকে দিয়েছে। আমার নাকের কোনো দোষ নেই। রিনা বলল, দোষটা তোমার নাকের নয়, চোখের। নতুন মুখ দেখলে তোমার 2টি চোখ সেখান থেকে নড়তে চায় না। তুমি নিজের মুখেই স্বীকার করেছ, তোমার দেশ ভ্রমণের কোনো আগ্রহ নেই। এক একটি মেয়েই তোমার কাছে এক একটি দেশ, এক একটি দুনিয়া। বললাম, কথাটা একটু শুধরে নাও। মেয়ে কেটে মানুষ করো। এক একটি মানুষ আমার কাছে এক একটি দুনিয়া, একথা ঠিক। সেই দুনিয়া দেখবার জন্যে আমার দূর দেশে যাওয়ার দরকার হয় না, এমনকি অন্য গ্রাম অন্য নগরেও নয়। আমি তাদের ঘরে বসেই দেখতে পাই। বড় জোর 2 পা বাড়িয়ে ঘরের বাইরে এসে দাঁড়ালেই হলো। আমার কথার মধ্যে যে কোনো যুক্তি নেই, সত্যতাও নেই, তা বলবার জন্যে রিনা একটু হাসল। হাসলে যে ওকে সুন্দর দেখায় তা ও জানে। নিজের দাঁতগুলির শুভ্রচারুতার সম্বন্ধে ও সচেতন। হাসিতে যদি ক্ষণেকের জন্যে কথা ঢাকা পড়ে, ওর বন্ধুরা তাতে ক্ষুণ্ণ হয় না, কারণ তারা যখন ওকে দিয়ে কথা বলায়, তা কান পেতে শোনার জন্যে বলায় না, চোখ পেতে ওর বাংময় রূপ দেখবার জন্যে তর্কের অবতারণা করে। কিন্তু রিনা সে কথা মনে রাখে না। কথা বলায় ওর আনন্দ। কথা বলতে ও ভালোবাসে, কথা বলতে ও জানেও। বলতে বলতে শেষ পর্যন্ত শ্রোতা উপলক্ষ হয়ে দাঁড়ায়, আত্মপ্রকাশ হয় লক্ষ্য। আর এখন কথা ছাড়া ওর কোনো কাজ নেই। রিনা ধনী ব্যারিস্টারের মেয়ে। ওর নিজের নামেও 1000 কয়েক টাকা জমা আছে। সে টাকায় ইউরোপ যাওয়া না গেলেও কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যাওয়া যায়। কলকাতা যখন একঘেয়ে লাগে, মাঝে মাঝে ও গা ঢাকা দেয়। আসলে মুখ ঢাকাই ওর উদ্দেশ্য। ওদের সমাজে পর্দার প্রচলন নেই, তাই অন্তরালের জন্য ওর মাঝে মাঝে দেশান্তরী হবার দরকার হয়। আমাকে রিনা মাঝে মাঝে কুনো বলে খোঁচা দেয়, কারণ আমি ঘর থেকে বড় একটা বেরোই না, মানে এই শহর থেকে। আসলে আমার 2খানি পা থাকা সত্ত্বেও চলৎশক্তি কম। তাই বলে যে বেরোবার স্বাদ নেই তা নয়। নতুন দেশের স্বাদ ঘরের কোণে বসে মেলে না, সে কথা আমি মনে মনে মানি, কিন্তু মুখে স্বীকার করি না। বলি, মনোরথের তুল্য রথ নেই। বলি, সবচেয়ে দূর আর দুর্গম হলো বন্ধুজনের অন্তর্দেশ। আমার দেশান্তরে যাওয়ার দরকার কি? রিনা আমার মতো নয়। মাত্র 26 বছর বয়সে ও অনেক জায়গা ঘুরেছে, অনেক মাটি, মানুষ আর মনের স্পর্শ পেয়েছে। 2বার বিয়ের বাঁধন ছিঁড়েছে। আরও কয়েকবার বাঁধনে ধরা পড়তে পড়তে সরে এসেছে। বজ্র আঁটুনি আর ফসকা গেরো যে কতবার হয়েছে তার তো ঠিক ঠিকানাই নেই।
জীবন সম্বন্ধে ওর অভিজ্ঞতা বিচিত্র, শুধু দেখা নয়, শোনা নয়। ছুটোছুটির ফাঁকে ফাঁকে জীবন সম্বন্ধে ও বসে বসে ভেবেছেও। ওর অনেক কথাই হয়তো বই পড়ে পড়ে না হয় বন্ধুদের মুখ থেকে শুনে শুনে মুখস্থ করা, কিন্তু তাতে দোষ কি? আমরা কজন আর সংসারে মৌলিক প্রবন্ধ রচনা করতে আসি? 5 জনের মুখের কথাই কুড়িয়ে কুড়িয়ে পঞ্চামৃতের স্বাদ আনা যায়, যদি তাতে আত্মোপলব্ধির 2-1টি ছিটে ফোঁটাও অন্তত থাকে। মাঝে মাঝে আমার মনে হয়েছে রিনার তা আছে। শেখা বুলি আওড়ালেও ও নিজের গলায় আওড়ায়। আমার সঙ্গে যখন ওর আলাপ, ও তখন বিশ্রাম নিচ্ছে। কর্ম থেকে বিশ্রাম নয়, নর্ম থেকে বিশ্রাম। জীবিকার জন্যে কখনো ওকে কোনো পরিশ্রম করতে হয়নি। জীবনের অভিজ্ঞতায় সেই ওর বড় রকমের ঘাটতি। রিনা অবশ্য সে কথা স্বীকার করে না। বলে, মাস্টারি বা কেরানিগিরি না করলে, হাসপাতালে নার্স কি অফিসের স্টেনো না হলে আধুনিক মেয়ের জীবন মাটি হয়ে যায়, এই কথা আমি মানি নে। আমি বলি, বেশ, তাহলে কোনো আর্টের দিকে যাও। নাচ গান, ছবি আঁকা, সাহিত্য কি অভিনয়, রাজনীতি কি সমাজ সংস্কার। রিনা ঘাড় ঝাঁকুনি দিয়ে বলে, কিছু না কিছু না, আমি কিছু না করে শুধু বেঁচে থাকব। আমার অস্তিত্বই এক উচ্চাঙ্গের সংস্কৃতি, সব রকমের সংস্কারের বিরুদ্ধে তীব্র এক প্রতিবাদ। বলি, অনভ্যাসে বিদ্যা যে হ্রাস পাবে, বুদ্ধিতে মরচে পড়বে। রিনা হেসে বলে, সেই বুঝি হয়েছে তোমার মহাভাবনা। অনেকদিন আগেই বিদ্যেকে গলিয়ে চোখের সুরমার সঙ্গে মিশিয়েছি, আর বুদ্ধিকে লিপস্টিকে, যাতে আমার বন্ধুদের নয়ন মন দুই রঞ্জিত হয়। দুনিয়ায় এছাড়া আমার আর কোনো কাজ নেই। রিনার সব কথাই এই ধরনের শ্লেষ, ব্যঙ্গ আর বিদ্রূপে শানিত, কিন্তু এত অস্ত্র চালনা যে কার বিরুদ্ধে তা সবসময় বোঝা যায় না। অনেক সময় মনে হয় ও হাওয়ার সঙ্গে লড়াই করছে। এ গল্প রিনা চৌধুরীকে নিয়ে নয়, তবু যে তার সম্বন্ধে এত কথা বলছি তার কারণ গল্পটা রিনার মুখ থেকে শোনা। মুখবন্ধের আকারে সেই মুখশ্রীর যদি একটু বন্দনা করি, পাঠকরা অপরাধ নেবেন না। চাকর এসে চায়ের পট রেখে গেল। রিনা একবার সেদিকে একটু তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে বলল, কিন্তু চিত্রাকে দেখলে, তার সঙ্গে আলাপ করলে তোমার পক্ষে লাভ হতো। ওর জীবনে বেশ বড় একটা কাহিনী আছে। বললাম, কাহিনী তোমার জীবনেই বা কি কম? আর তুমি জীবন দিতে না চাইলেও জীবনের 2-4 অধ্যায় তো দিয়েছ। রিনা বলল, দিয়েছি, কিন্তু সে দেওয়া ধোপাকে কাপড় দেওয়ার মতো, বন্ধুকে বই ধার দেওয়ার মতো। তুমি আমার জীবনের 2-1 অধ্যায় অধ্যয়ন করতে পারো, কিন্তু তা মুখস্থ লিখতে পারবে না। বললাম, মুখস্থ আমি কিছু লিখি নে। মেয়েদের মনের কথাই হোক আর মুখের কথাই হোক, আমার কলমের মুখে পড়লে তা আপনিই সূচিমুখ হয়ে ওঠে, তার রূপ আগাগোড়া পাল্টে যায়। রিনা বলল, যাকগে, চিত্রার কথা তুমি শুনবে কি শুনবে না এক কথায় বলে দাও। ধমকের ভঙ্গিটুকু উপভোগ করে বললাম, আচ্ছা বলো। রিনা খুশি হয়ে বলতে শুরু করল। ওর পুরো নাম ছিল চিত্রাঙ্গদা চট্টোপাধ্যায়। ওর বাবা যে তোমার মতোই অনুপ্রাসের ভক্ত ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। চিত্রার বাবা শ্রীপদ চাটুর্যেকে আমরা কাকাবাবু বলে ডাকতাম। তিনি ছিলেন আমার বাবার বন্ধু, তাই হিসেব মতো আমার সঙ্গে চিত্রার বন্ধুত্ব পুরুষানুক্রমিক, কিন্তু আমাদের 2 পরিবারের মধ্যে বিশেষ কোনো মিল ছিল না। চিত্রারা জাতে বামুন, ধর্মে খ্রিস্টান। শ্রীপদবাবু ধর্মের অনুষ্ঠানের দিকটা তেমন না মানলেও নীতির দিকটা বিশেষ করেই মানতেন। মদ খেতেন না, পারতপক্ষে মিথ্যে কথা বলতেন না। লোকের সঙ্গে অসৎ ব্যবহারের কোনো সুযোগই তার ছিল না, কারণ মানুষের সঙ্গে বেশি মেলামেশা তার স্বভাব বিরুদ্ধ ছিল। মিশনারি কলেজে পড়াতেন। স্বার্থপর খেলোয়াড়ের মতো তিনি ছিলেন স্বার্থপর অধ্যাপক।
নিজের মনে পড়িয়ে যেতেন, ছাত্রদের সহযোগিতা বেশি চাইতেন না। তবু তার নাম যশ ছিল। সৎ মানুষ হিসাবে আশপাশের সবাই তাকে শ্রদ্ধা করত, কিন্তু গ্রাহ্য করত না। রিচি রোডে ওদের বাড়ির ঠিক উল্টো দিকে আমাদের বাড়ি। হাওয়াটাও যে একটু উল্টো রকমের ছিল তা আমাকে দেখেই বুঝতে পারছো। হাইকোর্টে পসার আর শহরে প্রতিপত্তি দুই আমার বাবার আছে। তার পেশা সুবোধ ছেলে পড়ানো নয়। যেসব মক্কেল নিয়ে তার কারবার, তারা সবাই কিছু যুধিষ্ঠির ছিলেন না, কিন্তু কোর্টে গিয়ে দিনকে রাত আর রাতকে দিন বানাবার মতো মাথার জোর ছিল বাবার, মুখেরও জোর ছিল। সেই জাদুকরী শক্তি খানিকটা আমি পেয়েছি। অশনে বসনে, পোশাকে, আসবাবে, রীতিতে নীতিতে আমাদের দুই পরিবারের মধ্যে মিল ছিল না। তবু চিত্রার সঙ্গে আমার ভাব জমে গিয়েছিল। আমরা একই স্কুলে পড়ে একই কলেজে পড়েছি। এক ক্লাসে এক বেঞ্চে পাশাপাশি বসেছি। তার ফলে কিছুটা বন্ধুত্ব আপনা থেকেই হয়ে গেছে। আমি পড়াশোনা না করে আর দিনরাত আড্ডাই আর কি দিয়ে বেরিয়েও চিত্রার চেয়ে চিরকাল বেশি নম্বর পেয়েছি। তার ফলে কাকাবাবুর কাছে আমার খানিকটা বেশি খাতির ছিল। তাছাড়া চিত্রা যা করতে সাহস পেত না, আমি তা পারতাম। কাকাবাবু মুখোমুখি দাঁড়িয়ে তার সঙ্গে তর্ক করতাম। ভালোটা কেন ভালো, মন্দটা কেন খারাপ তা জানতে চাইতাম। চিত্রার মতো বিনা বিচারে সব কথা মেনে নিতাম না। কাকাবাবু যদিও আড়ালে আবডালে অকালপক্ষ বলে আমাকে গাল দিতেন, কিন্তু সামনে গেলে অনাদর করতে পারতেন না। পরে শুনেছি আমার অনেক কথা তার মনে চিন্তার উদ্রেক করেছে। সেই চিন্তা থেকে জন্ম নিয়েছে প্রবন্ধ। তোমার কাছে বিনয় করব না, কারণ বিনয় তোমার ভূষণ হতে পারে, আমার নয়। দেখতেই পাচ্ছ হাতে কানে গলায় আমার আলাদা আলাদা গয়না আছে, আর তোমার বিনয় ছাড়া কিছুই নেই। চিত্রা আমার চেয়ে রূপে গুণে নিরেশ ছিল, এ কথা বললে শিষ্টাচারের যদি নিয়মভঙ্গ হয় হোক। চিত্রার রং শ্যামলা, নাক চোখ খুব চোখা নয়, ছিপছিপে একহারা গরম। তবু লোকে বলতো ওর মুখে মিষ্টত্ব বেশি, চেহারায় হাঁটা চলায় ও একেবারে 100% মেয়ে। আমি ঈর্ষায় জ্বলতাম। তুলনাটা যে কার সঙ্গে তা কেউ উল্লেখ না করলেও আমার বুঝতে বাকি থাকতো না। মনে মনে বলতাম, আমি চাইনি ওর মতো হতে। ও যদি লতা হয়, আমি ধারালো তলোয়ার। আমি বীরের হাতের বিদ্রোহীর হাতের অস্ত্র। ছেলেরা বারবার ওর দিকে তাকাতো, কিন্তু কাছে ঘেঁষতে উৎসাহ পেত না। চিত্রা মিষ্টি মেয়ে, কিন্তু বড় ঠান্ডা, বড় শান্ত, বিষণ্ণ আর গম্ভীর। ও যেন ট্র্যাজেডির নায়িকা হওয়ার জন্যই জন্মেছে। অবশ্য কিছুটা দুঃখের কারণ ছিল, অল্প বয়সে ওর মা মারা যায়। বাপ তো সংসারে থেকেও আধা সন্ন্যাসী ছিলেন। বউ মারা যাওয়ার পর বইয়ের মধ্যে আরও বেশি করে ডুবে গেলেন। চিত্রার এক বিধবা বুড়ি পিসিমা এসে ভার নিলেন সংসারের। ভারী সূচিবাই ছিলেন চিত্রার পিসিমা। 2-3 পুরুষ ধরে ক্রিশ্চিয়ান হলেও হিন্দুয়ানির অনেক সংস্কারই তিনি ছাড়তে পারেননি। কেবল গীতার বদলে বাংলা বাইবেল পড়া আর রাধাকৃষ্ণের যুগল রূপের বদলে একমাত্র যীশুখ্রিস্টের ছবির নিচে মোমবাতি জ্বালানো ছাড়া হিন্দুদের সঙ্গে বিশেষ কোনো তফাৎ তাঁর ছিল না। ভূত, প্রেত, তাবিজ, কবচ এমন জিনিস নেই যা তিনি মানতেন না। চিত্রাকে তিনি প্রায়ই বকতেন। বাইরের কোনো ছেলের সঙ্গে তাকে মিশতে দিতেন না। আর আমার মতো মেয়ে তো ছেলেরও বাড়া। তখন আমার বয়স 14-15-র বেশি নয়, কিন্তু সেই বয়সেই চিত্রার পিসি আমাকে নষ্ট আর বজ্জাত বলে গাল দিতে শুরু করেছিলেন। অবশ্য আমি যে নিরীহ আশ্রম রেগেছিলাম তা নয়। তখন থেকেই পুরুষের চোখ আর চিত্ত আমাকে দেখে চঞ্চল হতো। বিশেষ করে যাদের বয়স 40 কি 50-এর উপরে, তারা আমাকে কিছুতেই কাছছাড়া করতে চাইতেন না। মুশকিল এই যে আমি তাদের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মানে বুঝতাম। সুবিধে মতো অবশ্য না বোঝার ভান করতাম। তাতে যদি আবার তাদের সুবিধে বাড়ত, পরিষ্কার বুঝে দিতাম যে
আমি সব বুঝেছি। যা হোক, দোষ থাকলে আমি তা কবুল করতে রাজি ছিলাম না। অন্যের মুখে তা শুনতে আমার আরও আপত্তি ছিল। তাই চিত্রার পিসি যেমন আমাকে দুচোখে দেখতে পারতেন না, তিনিও তেমনি আমার চক্ষুশূল ছিলেন। শুধু আমি একা নই, আমার ছোট ভাই বোনদেরও ওই বুড়ির পিছনে লেলিয়ে দিয়েছিলাম। তারা চিত্রার পিসিকে দেখে ভেংচি কাটত আর ছড়া কাটত, আর তিনি তেলে বেগুনে জ্বলে উঠতেন। গালিগালাজ সাপ সাপান্তের আর অন্ত থাকত না। চিত্রাও হাসত, কিন্তু আমার সঙ্গে দেখা হলে গম্ভীর মুখে অনুযোগ দিয়ে বলতো, আমার পিসির সঙ্গে অমন করে লাগিস কেন? বুড়ো মানুষ কষ্ট হয় না? আমি বলতাম, কষ্ট না ঘোড়ার ডিম হয়। ওই বুড়ি কেন পাড়া ভরে আমার অমন নিন্দে মন্দ করে? কেন তোর কাছে শুদ্ধ আমাকে ঘেঁষতে দেয় না? আমি কি পচা আপেল যে কাছে এলেই তোর গায়ে দাগ লাগবে? চিত্রা হেসে বলতো, আহা, বাড়ির বাইরেও তো আমাদের দেখা সাক্ষাৎ হয়, ভিতরে না হয় নাই হলো। ওর এই নির্লিপ্ততা দেখে আমার ভারী রাগ হতো। মনে মনে ভাবতাম, পিসিকে তো পারবো না, কিন্তু এই পিসি সোহাগী ভাইজিকে আমি একদিন বকাবই বকাবো। তার জন্যে যদি আমার সবচেয়ে সেরা ভক্তকে ছেড়ে দিতে হয়, তাতেও রাজি আছি। আমার মাও বারণ করতেন, বলতেন, ওরা যখন চায় না যাস নে ওদের বাড়িতে, মিশিস নে ওদের সঙ্গে। আমি বলতাম, বয়ে গেছে ওই বুড়ির বাড়িতে যেতে। বুড়ির বাড়ি থেকে আস্তে আস্তে ও বাড়ির নাম হয়ে গেল দ্যাট ওল্ড অ্যান্ড এনসিয়েন্ট ওয়ার্ল্ড। নামটা আমার ছোট ভাই অন্তুই মাথা থেকে বার করলে। শুধু আমাদের বাড়ির নয়, পাড়া ভরে বাচ্চা ছেলে মেয়ে আর কুকুরছানা নতুন নতুন নাম রেখে তার যশ বেড়েছে। তার দেওয়া চিত্রাদের বাড়ির এই নামটা আমরা সবাই লুফে নিলাম। ঠিক উপযুক্ত নাম হয়েছে। ও বাড়িতে শুধু যে একজন সূচিবায়ুগ্রস্ত বুড়ি আছে তাই নয়, ও বাড়ির সবই পুরনো। দুটো ইউক্যালিপটাস গাছের আড়ালে চুনবালি ঝরা চেহারাটা যেমন প্রাচীন, ভিতরের বাসিন্দা কটিও তেমনি এ কালের হয়েও পুরনো আমলের মানুষ। এমনকি চিত্রার গায়েও পুরনো গন্ধ, পুরনো পোশাক, মন ভরা পুরনো দিনের সংস্কার। ও বাড়ির উপযুক্ত নাম পুরনো দুনিয়া। নামটা কেন যে আমাদের আগে স্ট্রাইক করেনি, এইটাই আশ্চর্য। তারপর পুরনো দুনিয়া থেকেও চিত্রার বুড়ি পিসিমা একদিন সরে গেলেন, মারা গেলেন 3-4 দিনের জ্বরে। চিত্রা কেঁদে আকুল হলো। তাকে সান্ত্বনা দিতে গিয়ে আমিও যে কেন চোখের জল ফেললাম তা জানি নে। সারা পাড়াটা যেন কিছুদিনের জন্য স্তব্ধ হয়ে গেল। ভারী ফাঁকা আর খালি খালি লাগতে লাগলো। শত্রুপক্ষ যদি এমন নির্মূল হয়ে যায়, লড়ব কার সঙ্গে? চিত্রাদের বাড়ির দৌড় আবার আমার কাছে নিষ্কণ্টক হলো। কাকাবাবুও আমাকে মাঝে মাঝে ডেকে পাঠাতে লাগলেন, কিন্তু ও বাড়িতে তখন আমার যাওয়ারও সময় কম। এ পাড়ায় ও পাড়ায় আরও অনেক বাড়ির ড্রয়িং রুম তখন আমার জন্যে প্রতীক্ষা করে। পার্টি পিকনিকের ভিড় ঠেলে কুল পাইনি। আমাদের বাড়ির অতিথি অভ্যাগতদের সংখ্যা বেড়েছে। তাদের মধ্যে শুধু এদেশি নয়, বিদেশি বন্ধুরাও আছেন। তাদের জন্যে আমাকে ব্যস্ত থাকতে হয়, কারণ আমার জন্যেও তারা কেউ কেউ ব্যস্ত থাকতে ভালোবাসেন। আমি তখন 3rd ইয়ারে পড়ি, কিন্তু কলেজের লেডি প্রিন্সিপালের চাইতেও আমার প্রভাব প্রতিপত্তি তখন বেশি। তার আধিপত্য শুধু কলেজের গণ্ডিটুকুর মধ্যে, কিন্তু আমার দুনিয়া না মানে মানা, না মানে সীমানা। এর মধ্যে এক কাণ্ড ঘটল। চিত্রার সেই বুড়ি পিসিমা মারা যাওয়ার পর আর কোনো মামিমা মাসিমাকে তার বাবা বাড়িতে আনলেন না। দিদির চালচলন আর ব্যবহারে তিনিও বোধহয় বিরক্ত আর বিব্রত হয়েছিলেন। এবার কলেজ থেকে ধরে আনলেন এক বেয়ারাকে। সে একেবারে সব্যসাচী, একাধারে ঠাকুর, চাকর, মালি, দারোয়ান। এর আগে চিত্রার পিসিমার আমলের কোনো ঝি চাকর এসে 2-4 দিনের বেশি টিকতে পারত না, কিন্তু চিত্রাদের এই নতুন চাকরটি বেশ টিকে গেল।
ওর কাছেই শুনলাম লোকটির নাম অভয়। বছর 25-26 হবে বয়স। গায়ের রং পাথরের মতো কালো, কিন্তু নাক, চোখ, ঠোঁট, চিবুক যেন পাথর থেকেই সেকালের কোনো শিল্পী কুঁদে বার করেছে। বেশ লম্বা, স্বাস্থ্যবান চেহারা, মুখশ্রীটুকু সুন্দর। হঠাৎ মনে হয় না যে পেটে কোনো বিদ্যে বুদ্ধি নেই, বরং চোখ দুটি দেখলে মনে হয় বেশ খানিকটা দুষ্টু বুদ্ধি রাখে। অন্তু ওর নাম দিল বিষ্ণুমূর্তি, কিন্তু নামটা চাকরের পক্ষে বেশি সম্ভ্রান্ত বলে তেমন চালু হলো না। অভয় যখন প্রথম এসেছিল, ওর মাথায় ছিল কোঁকড়ানো ঝাঁকড়া চুল, পরনে ডোরা কাটা পাজামা। কিন্তু চিত্রা নাপিত ডেকে ওর চুল ছোট করে ছাঁটিয়ে নিল, পাজামা ছাড়িয়ে ধুতি পরালো। তেরছি কলার জামাটা ছিঁড়ে ফেলে ছিটের হাফ শার্ট আর বাইরে বেরোবার জন্যে ভদ্রদর্শন সাদা পাঞ্জাবি করিয়ে দিল। এক একটি পোশাক বদলানো হয় আর অভয়ের অন্তরাত্মা আর্তনাদ করে ওঠে। পোশাক তো নয়, যেন ওর গায়ের চামড়া কেউ ছাড়িয়ে নিচ্ছে। আমার সঙ্গে দেখা হলে প্রায় চিত্রার বিরুদ্ধে নালিশ জানায়। দেখুন তো ওদের কাণ্ড, আমার খুশি মতো আমি জামা জুতো পরব, তাও ওদের সইবে না। কি অত্যাচার! চাকরি করতে এসেছি বলে কি মাথা বিকিয়ে দিয়েছি? শুনে আমি হেসে বলি, কি আর করবে বলো, চিত্রা যা বলে ভালোর জন্যেই বলে, তোমাকে ভদ্র আর সুন্দর দেখাবা বলেই বলে। জানো তো, আপরুচি খানা পররুচি পড়না, আমরা সবাই তাই করি, পরের জন্য পড়ি। কাজকর্মের ফাঁকে ফাঁকে আমাদের চাকর দারোয়ানের সঙ্গে অভয় এসে তাস খেলত, আড্ডা দিত। চিত্রার তাতেও আপত্তি, বলে, অত সময় নষ্ট করবে কেন, বাড়িতে কি আর কোনো কাজ নেই? এ কথা শুনে আমি একদিন চিত্রাকে ডেকে বললাম, ব্যাপার কি চিত্রা, তুই তো এরকম ছিলি নে, নিজের পড়াশোনা নিয়ে চুপচাপ পড়ে থাকতিস, হঠাৎ এমন সমাজ সংস্কারক হয়ে পড়লি কেন? চিত্রা বিস্মিত হয়ে বলল, সমাজ সংস্কার? আমি বললাম, ওই হলো চাকর সংস্কার। চিত্রা গম্ভীর হয়ে বলল, অভয়ের চালচলনটা একটু শুধরে দেওয়া দরকার। বললাম, তা ঠিক, বাড়ির কালচারের এরাই তো বাহক। জানালার পর্দা, টেবিলের ঢাকনি, ঠাকুর চাকর, কুকুর বেড়াল, গৃহস্বামিনীর সংস্কৃতি, এদের ভিতর দিয়েই তো ফুটে বেরোয়। চিত্রা বিরক্ত হয়ে বলল, সব সময় ঠাট্টাই আর কি ভালো লাগে না রিনা? আমি লক্ষ্য করলাম চিত্রার আগের সেই সহিষ্ণুতা নেই, ওর মেজাজটা কেমন যেন বিগড়ে রয়েছে। আমার বুঝতে কিছু বাকি রইল না। চিত্রার বাবার এক ভক্ত ছাত্র ছিল, নাম অমরেশ মুখুজ্জে। তার প্রসঙ্গ উঠলে চিত্রার মুখের রং বদলাতো, কিন্তু মেয়েটি এত লাজুক, এত চাপা, এত সেকেলে যে কিছুতেই ওর মুখ থেকে মনের কথা বার করে নিতে পারিনি। সেই অমরেশ হঠাৎ একদিন যাওয়া আসা বন্ধ করে দিল, বিয়ে করল এক ধনী ব্রাহ্মণ পরিবারে। জানো তো, পুরুষের নিন্দায় আমি পঞ্চমুখ। আমি যাদের দেখেছি তাদের মধ্যে বেশিরভাগই কাপুরুষ, শুধু রূপের দিক থেকে নয়, গুণের দিক থেকেও। তবুও বেচারা অমরেশকে বেশি দোষ দিতে পারিনি, কারণ চিত্রার ধরন ধারণই একটু আলাদা। কোনো ছেলেকেই ও উৎসাহ দিতে জানে না, তা সে কৃত্রিমই হোক আর অকৃত্রিমই হোক। কিছুটা ও যেন ওর বাবার স্বভাব পেয়েছে। তিনি যেমন নিজের মধ্যে ডুবে থাকতেন, চিত্রাও তাই। দেখতে দেখতে নিজের মধ্যে তলিয়ে যেত। কিন্তু সংসারের ডুবুরির সংখ্যা কম, সাঁতারুর সংখ্যা বেশি। এমন কোনো ডুবুরি আছে যে ওকে সেই সমুদ্রতল থেকে তুলে আনবে? তারপর মজুরি যে পোষাবে এমন গ্যারান্টি কই? চিত্রার দিকে আমার বাছা বাছা বন্ধুদের চোখ আকৃষ্ট করে দেখেছি। তারা সবাই এক পা এগিয়ে 3 পা পিছিয়ে এসেছে। চিত্রার সঙ্গে প্রতিযোগিতায় আমার বড়ই স্বাদ ছিল। দেখতাম কে হারে কে জেতে, লতা না বিদ্যুৎ লতা।
কিন্তু বড় ভীরু মেয়ে চিত্রা। ও দ্বন্দ্বযুদ্ধে নামলই না। ওর একমাত্র আনন্দ অন্তর্দ্বন্দ্বে। ইতিমধ্যে আমার জীবনে অনেক ঘটনা ঘটল, আমি নিজেই ঘটালাম। অঘটন ঘটন পটীয়সীর গৌরব আর কাউকে দিতে চাইনি। এক পাঞ্জাবি শিখকে বিয়ে করে ছেড়ে গেলাম তোমাদের বাংলাদেশ। ফিরে এলাম 2 বছর বাদে। আমি ছেলে হলে বাবা আমাকে ঘটা করে ত্যাগ করতেন, মেয়ে বলে মনে মনে ছাড়লেন। কিন্তু তাই বলে মৌখিক ভদ্রতার সম্পর্কটুকু দূর হলো না। বাড়ির সকলের সঙ্গে একই টেবিলে বসে খাই, গল্প করি। মন নিয়ে কেউ মাথা ঘামায়নি, মেজাজ ভালো রাখতে পারলেই হলো। ফিরে এসে শুনতে পেলাম চিত্রাও এক কাণ্ড করেছে। তার কৃতিত্ব আমার চেয়ে কম নয়। বাড়ির চাকর অভয়কে নিয়ে সে পলাতকা। পৃথিবীর কিছুই আমাকে বিস্মিত করতে পারে না, কিন্তু চিত্রার এই খবরে আমিও খানিকক্ষণ অবাক হয়ে রইলাম। চিত্রার মতো মেয়ে এমন কাণ্ড করতে পারে তা যে স্বচক্ষে দেখলেও চোখ রগড়ে ভাবতে হয় স্বপ্ন দেখছি কিনা। আস্তে আস্তে জেনে নিলাম সব বৃত্তান্ত, বোনদের মুখে, বন্ধুদের মুখে। চিত্রার নিন্দায় এক একজনের 5খানা করে মুখ বার হলো। মেয়েটা যে মিটমিটে শয়তান তা নাকি সবাই আগে থেকে টের পেয়েছিল। দেখলে মনে হতো ভাজা মাছ উল্টে খেতে জানে না, কিন্তু আসলে তা নয়। নিজেদের সমাজে এত ভালো ভালো ছেলে থাকতে শেষ পর্যন্ত কিনা বাড়ির চাকরটাকে পছন্দ করলো। দেহ ছাড়া আর কি আছে অভয়ে? ছি ছি ছি, কি রুচি মেয়েটার, কি প্রবৃত্তি! আমি কিন্তু খুশি হলাম। বেশ করেছে, ঠিক করেছে। এতদিনে ওদের পুরনো দুনিয়া খান খান করে ভেঙে পড়েছে। মরেছে ওদের ভূতের ভয়। আহা, এই সময়ে যদি চিত্রার সেই বুড়ি পিসিমা বেঁচে থাকতেন তাহলে কি মজাটাই না হতো। তিনি তো নেই। চিত্রার বাবাও বাড়ি ছেড়ে, পাড়া ছেড়ে, শুনলাম কলকাতা শহর ছেড়েই কোথায় চলে গেছেন। চিত্রাদের সেই ছোট্ট দোতলা বাড়িটা ছিল ভাড়াটে বাড়ি। তার মালিক এসে ইঞ্জিনিয়ার মিস্ত্রি লাগিয়ে সেই পুরনো বাড়িটার নতুন চেহারা দিলেন। বাড়ির রং বদলালো, রূপ বদলালো। নিচে উপরে 2খানা করে ফ্ল্যাট হলো। সঙ্গে সঙ্গে ভাড়াটেও এসে গেল। আর তা দেখে দেখে আমার মনের এক এক নির্জন কোণ গোপনে হাহাকার করে উঠল। ঠিক চিত্রার বুড়ি পিসিমা মারা যাবার সময় যেমন করেছিল। এত অদল বদল সত্ত্বেও আমার মন থেকে সেই পুরনো বাড়ির ছবিটা একেবারে মুছে গেল না। বারবার চিত্রার মুখখানা মনে পড়তে লাগলো। আহা, কতদিনের জানাশোনা ওর সঙ্গে, কতদিনের বন্ধুত্ব! বাল্য প্রণয়ে অভিশাপ আছে, কোনো প্রণয়েই বা নেই, তবু ছেলেবেলার ভালোবাসার সঙ্গে আর কিছুর তুলনা চলে না। রিনা তার গল্প থামিয়ে একটুকাল চুপ করে রইল। আমি বললাম, ব্যাপার কি? চিত্রাদের সেই পুরনো দুনিয়াটা কি শেষ পর্যন্ত তোমার মনে এসে বাসা বাঁধল? রিনা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠল, না না, আমার মনে কোনো কিছু সহজে বাসা বাঁধে না। আমার কথা ছেড়ে দাও, যা বলছি তাই শোনো। চিত্রার কথা আমার মনে পড়তে লাগলো, আর সেই সঙ্গে অভয়ের কথা। আশ্চর্য, যতই বলি না কেন চিত্রার পাশে অভয়কে দাঁড় করাতে আমারও যেন কেমন বাঁধো বাঁধো লাগতে লাগলো। চিত্রাদের বাড়ির সঙ্গে আমাদের বাড়ির যে সম্পর্কটুকু ছিল, আমি তার নাম দিয়েছিলাম অমিত্রাক্ষর ছন্দ। অভয়ের সঙ্গে চিত্রার যে মিল, তাতে তাও নেই। একে গদ্য কবিতাও বলা চলে না। তবে ব্যাপারটা কি, ওদের সম্পর্কটা কোন জাতের? নিজের জীবনের গিট বাঁধা গিট খোলার ফাঁকে ফাঁকে আমি ওদের কথা ভাবি। অভয়ের কথা মনে পড়ে। আমার জানালা থেকে কি দোতলার ব্যালকনি থেকে যখনই চিত্রাদের ঘরদোর চোখে পড়ত, অভয়কে প্রায় সব সময় কর্মব্যস্ত দেখতে পেতাম। কখনো বাজার থেকে ফিরছে, কখনো বা কয়লা ভাঙছে, জল তুলছে, রান্না করছে। আবার চিত্রা কি তার বাবা অসুখে বিসুখে পড়লে তাঁদের সেবা শুশ্রূষাও করছে। পথ্যের বাটি নিয়ে চিত্রাকে সাদাসাদি করছে দেখতে পেতাম।
মাঝে মাঝে মন্দ লাগতো না দেখতে। মানুষ যখন কাজ করে তার সেই নড়াচড়া থেকে যেন এক আলাদা ছন্দ, আলাদা রূপ ফুটে বেরোয়। তাই বলে এ কথা ভেবো না যে চিন্তামগ্ন মানুষের রূপ নেই, তাও আছে। আমি একচোখা নই, দু চোখ দিয়ে দেখি, তাই সব মানুষের মধ্যেই রূপ দেখতে পাই। এমনকি পাপে মগ্ন মানুষও আমাকে টানে, ডুবন্ত জাহাজের মতো তাদের মগ্ন সৌন্দর্য। দরকারি কাজ ছাড়া অভয়ের খুশির কাজও ছিল। টবে সে ফুলের চারা লাগাতো। আমাদের মালির কাছ থেকে সে অর্কিড, ডালিয়া, জিনিয়া, ক্যানার চারা চেয়ে নিত রং বেরঙের গোলাপ। চিত্রার কি তার বাবার ফুলের দিকে কোনো ঝোঁক ছিল না, তবে অভয়ের পুষ্পবিলাসকে কেউ বাধাও দেয়নি। আর ছিল ছেলে মানুষের মতো অভয়ের ঘুড়ি ওড়াবার শখ। যখন তখন ছাদে উঠে মনের রং ও আকাশে উড়িয়ে দিত। শুধু নিজেই ওড়াতো না, পাড়ার ছেলেদেরও অকাতরে নিজের তৈরি ঘুড়ি বিলাত। তার ফলে পাড়ায় ওর ভক্তের সংখ্যা নেহাত কম ছিল না। আর গভীর রাত্রে মাঝে মাঝে বাঁশি বাজাতো অভয়। কার কাছে যেন সবে শিখতে শুরু করেছিল। সব সময় যে সুর তাল ঠিক থাকতো তা নয়, তবু শুনতে নেহাত খারাপ লাগতো না। আমি আমার ভাই বোনদের সঙ্গে মাঝে মাঝে এই নিয়ে হাসাহাসি করতাম। এই সব স্বাদ ওর কার জন্যে? আমার ছোট বোন বলতো, দিদি নিশ্চয়ই তোমার জন্যে। ঠাকুর চাকর তো দূরের কথা, পৃথিবীর গাছ পাথর পর্যন্ত তোমাকে চায়। তাদের যদি কথা বলবার শক্তি থাকতো, বাঁশি বাজাবার শক্তি থাকতো, চাওয়ার সুর এমনি শুনতে পেতে। আমি হেসে বলতাম, তাহলে বাঁশির সুর এরই মধ্যে তুই শুনতে শুরু করে দিয়েছিস? বাবাকে বলতে হবে কথাটা। কিন্তু অভয়ের রাধা যে ঘরের মধ্যেই বাঁধা ছিল, এ কথা আমরা স্বপ্নেও ভাবিনি। ওদের পালাবার কিছুদিন আগে বাড়িতে ছোটোখাটো এক অগ্নিকাণ্ড হয়েছিল। সেদিন সন্ধ্যাবেলায় কাকাবাবু বাড়ি ছিলেন না। উনুনে আঁচ দিয়ে অভয় যেন কাছেই কোথায় গেছে। তাকে ডাকাডাকি করে না পেয়ে চিত্রা নিজেই চায়ের জল গরম করবার জন্যে কেটলি হাতে রান্নাঘরে ঢুকেছিল। হঠাৎ কি করে আঁচল পড়ে গেল উনুনের মধ্যে, আর দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। মেয়েদের আঁচলের লোভ কোন দেবতাই বা সামলাতে পারেন, অগ্নি বলো আর বরুণী বলো। চিত্রা যেমন নার্ভাস তেমনি বোকামি। বিয়ে পাশ করলে কি হবে, ওর মোটেই বুদ্ধিশুদ্ধি হয়নি। আগুন শুদ্ধ আঁচল নিয়ে ও ঘর আর বারান্দা দিয়ে কেবল ছোটাছুটি করতে লাগলো, আর তার ফলে সে আগুন ওকে একেবারে চারিদিক থেকে ঘিরে ধরল। আগুনের ধর্মই ওই, ছুটোছুটি করে তাকে নেবানো যায় না, তা ভিতরেরই হোক আর বাইরেরই হোক। অভয় বেশি দূরে যায়নি। চিত্রার চেঁচামেচি শুনে সে প্রায় সঙ্গে সঙ্গে এসে হাজির হলো। চিত্রাকে ধমক দিয়ে বলল, করছেন কি দিদিমণি? আপনার কি একটুও কাণ্ডজ্ঞান নেই? খুলে ফেলুন, শিগগির খুলে ফেলুন। চিত্রা তবু বুঝতে পারছে না কি খুলবে। অভয় তখন এগিয়ে এসে টান দিয়ে ওর শাড়িটা খুলে ফেলল, টেনে ছিঁড়ে ফেলল সায়া আর ব্লাউজ। চিত্রা এক পলক বিমূঢ় হয়ে চেয়ে থেকে দুহাতে চোখ ঢেকে ছুটে ঘরের মধ্যে গিয়ে দৌড়ে খিল দিল। কয়েক বালতি জল এনে অভয় সেই জ্বলন্ত শাড়ি ব্লাউজের উপর ঢেলে দিল। ততক্ষণে পাড়াপড়শিরা সব এসে পড়েছে। কেউ বা দূরে দাঁড়িয়ে রঙ্গ দেখছে। দু একজন বলল, দমকল ডাকবো নাকি অভয়? কিন্তু ব্যাপারটা আর বেশি দূর গড়ালো না। চিত্রাদের সবই রক্ষা পেয়েছে। ঘরদোর, চেয়ার টেবিল, বইপত্র কিছুই পুড়ল না। পুড়ল শুধু চিত্রার কপাল আর অভয়ের হাত। সে হাত জেনে শুনেই পুড়িয়েছে। কলকাতায় এসে এই অগ্নিকাণ্ডের 3 রকম ব্যাখ্যা আমি শুনেছি। 1 নম্বর হলো ব্যাপারটা দৈব দুর্ঘটনা। 2 নম্বর হলো চিত্রা সাধ করে শাড়িতে আগুন ধরিয়েছে অভয়ের হাতে ওর বস্ত্রহরণ হবে বলে। 3 নম্বরের টিকাকাররা বলল, হরণ যা হবার হয়ে গিয়েছিল, গায়ে কেরোসিন ঢেলে চিত্রা গিয়েছিল মরতে। শেষ পর্যন্ত ভয়ের জন্য পারেনি, বিশেষ করে অভয়ের জন্য।
যে ব্যাখ্যা তোমার পছন্দ হয় তাই বিশ্বাস করো। আমি তো তাই করি। বিশ্বাস অবিশ্বাস, ভালো মন্দ, সুনীতি দুর্নীতি সব আমার পছন্দ অপছন্দের উপর। চিত্রা কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল। গায়ে শুধু আগুনের আঁচ লাগেনি, পুড়েও গিয়েছিল দু এক জায়গা। ওই সঙ্গে জ্বরও হলো, খানিকটা বোধহয় আতঙ্কে। চিত্রার বাবা ডাক্তার ডেকে চিকিৎসার ব্যবস্থা করলেন। শুশ্রূষা করার ভার অভয় নিজের হাতে নিল। ওর সেই পোড়া ব্যান্ডেজ বাঁধা হাত নিয়ে আগের মতো, এমনকি আগের চেয়ে বেশি কাজও করতে লাগলো। ওর একখানা হাত পুড়ে গিয়ে যেন 4খানা হাত বেরিয়ে এসেছে। প্রথম প্রথম চিত্রা ওকে কাছে ঘেঁষতে দিত না। অভয় ঘরে গেলে তাকে সেখান থেকে চলে যেতে বলতো। পাশ ফিরে শুয়ে থাকতো, না হয় চোখ ঢেকে রাখতো হাতের তেলোয়। কিন্তু অভয়ের আদর যত্নে, অনুনয় অনুযোগে, কখনো বা শাসনে ধমকে চিত্রা বিমুখ হয়ে থাকতে পারল না। ওষুধ খেলো, পথ্য খেলো, চোখ মেলল, মুখ তুলল। এদিকে পাড়াপড়শিরা গা টেপাটেপি শুরু করেছে। আশেপাশের বাড়িতে ছাদে জানালায় প্রায় নানা বয়সী বউঝিরা এসে দাঁড়িয়ে থাকে। পুরুষের দলও যে না আসে তা নয়। আগে এই খ্রিস্টান বাড়িটির সম্বন্ধে পাড়ার কারোরই কৌতূহল ছিল না, কিন্তু এখন যেন পৃথিবীর যত রস, যত রহস্য ওই পুরনো জীর্ণ বাড়িটির মধ্যে এসে বাসা বেঁধেছে। দিন কয়েক বাদে চিত্রা সুস্থ হয়ে উঠল। ওর বাবা গম্ভীর মুখে বললেন, এইবার অভয়কে ছাড়িয়ে দিতে হবে। চিত্রা বলল, কেন? ওর বাবা বললেন, তোর ভালোর জন্যে। চিত্রা বলল, ভালো মন্দ বোঝবার বয়স তো আমার হয়েছে বাবা। চিত্রার বাবা বললেন, বয়স হলেই যে সবাই তার ভালো মন্দ বুঝতে পারে এমন তার কোনো কথা নেই। চিত্রা বলল, এ কথা তোমার মুখে নতুন শুনছি বাবা। এতকাল তো তুমি আমাকে সেভাবে মানুষ করনি। তুমি আমাকে নিজের মনে থাকতে দিয়েছ, সব বিষয় সম্বন্ধে নিজের মতামত গড়ে তুলতে দিয়েছ। আজ কেন অন্য কথা বলছো? আজ কেন বাধা দিচ্ছ? চিত্রার বাবা আবার বললেন, দিচ্ছি তোর ভালোর জন্যে, তোর পরিণামের কথা ভেবে। একটা চাকরির সঙ্গে, ছি ছি ছি, ভাবতেও আমার গা ঘিন ঘিন করছে। আমি তোর মুখের দিকে তাকাতে পারছি না চিত্রা। লজ্জায় চিত্রা নিজেও খানিকক্ষণ মুখ নিচু করে রইল। তারপর মুখ তুলে বাপের চোখের দিকে তাকিয়ে অসীম জেদ আর সাহসের সঙ্গে বলল, তুমি যা ভাবছ তা সত্যি নয় বাবা। লোকে যা বলছে তা মিথ্যে। আমি এমন কিছু করিনি যাতে তোমার গা ঘিন ঘিন করতে পারে, কিন্তু চাকর বলে ওকে ঘৃণা করবার অধিকার তোমার নেই। চিত্রার বাবা বললেন, ঘৃণা তো আমি করছি নে, কিন্তু ও যা করে তাতে ওকে সমাদরও করতে পারিনি। চিত্রা একটু হাসল। ও যা করে? কিন্তু ওকে দিয়ে তো এইসব কাজ আমরাই করাচ্ছি বাবা। আমরাই ওকে করতে বাধ্য করছি। শ্রমের মর্যাদা নিয়ে তুমি আর আমি কত আলোচনা করেছি। তুচ্ছ কাজে আজও হাজার হাজার লাখো লাখো মানুষকে পেটের দায়ে ব্যস্ত থাকতে হয় বলে আমরা দুজনে কত দুঃখ করেছি। মানুষের বুদ্ধি, চিন্তা, কল্পনা, সৃষ্টিশক্তির এমন চরম অব্যবহার আর অপচয়ের জন্যে কত আফসোস করে মরেছি। তুমি লিখেছ, আমি পড়েছি। আর আমাদেরই চোখের সামনে ওই অভয় দিনের পর দিন বাসন মেজেছে আর জল টেনেছে। চিত্রার বাবা বললেন, চিত্রা, এই জল টানা আর বাসন মাজার কাজ তো তুই শুধু আজ দেখলি নে, অনেক কাল ধরেই তো দেখছিস। কিন্তু আজই তোর এই অবিচারটা কেন নতুন করে চোখে পড়ল? এত দরদ তোর মনের মধ্যে কেন উথলে উঠল? তার কারণ ওই লোকটাকে তুই অন্য চোখে দেখেছিস। দাঁতে দাঁত পিষলেন তিনি। তারপর বললেন, কামনার চোখে দেখেছিস, লোভের চোখে দেখেছিস, তাই তোর এই দরদের কোনো দাম নেই। তোর এই ওকালতি নিঃস্বার্থ নয়। চিত্রা ফের কিছুক্ষণ মুখ নিচু করে চুপ করে রইল। তারপর অন্যদিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, হয়তো তোমার কথাই ঠিক বাবা,
হয়তো ভিন্ন চোখেই দেখেছি, আর তা দেখেছি বলেই এমন করে আমার চোখ খুলে গেছে। সামনে থেকে সব আড়াল সরে গেছে। বাবা, যারা মহাপুরুষ, মহামানব, তারা একসঙ্গে অনেককে দেখতে পান। পৃথিবীর কোটি কোটি মানুষের মুখ তাদের চোখের সামনে ভাসে। কোটি কোটি মানুষের দুঃখ সুখ তাদের হৃদয়কে দিনরাত তোলপাড় করে। কিন্তু আমরা যারা ছোট, তারা জীবনে এমনই দুজন একজনকেই শুধু দেখি। দুজন একজনের ভিতর দিয়েই হঠাৎ এক এক সময় আমাদের বিশ্ববোধ জাগে। শিশু কৃষ্ণের মুখে যশোদা যে বিশ্বরূপ দেখেছিলেন, সে রূপ ছেলের মুখে ছিল না, ছিল মায়ের চোখে। হিন্দু পুরাণ দর্শন বাপ আর মেয়ে দুজনেরই চর্চার বিষয় ছিল, কিন্তু সেদিন মেয়ের মুখে এ ধরনের পৌরাণিক উদাহরণ বাপের কাছে নিতান্ত হাস্যকর, অযৌক্তিক, অবৈজ্ঞানিক আর পরম অসহনীয় হয়ে উঠল। শেষ পর্যন্ত আর না থাকতে পেরে তিনি তীব্র জ্বালা ভরা স্বরে মুখ বিকৃত করে বললেন, কিন্তু তুই কি ভেবেছিস একটা চাকরকে বিয়ে করে তুই দুনিয়ার চাকরের দুর্দশা ঘোচাতে পারবি? নাকি ঘরে ঘরে মনিবের মেয়েরা ধরে ধরে চাকরদের বিয়ে করলেই সব শ্রেণীভেদ লোপ পাবে? চিত্রা বললে, আমি তো পাগল হইনি বাবা যে ও কথা বলবো। আমি শুধু আমার সমস্যার কথাই ভাবছি, শুধু আমার পথই খুঁজে বার করতে চেষ্টা করছি। ওর বাবা বললেন, ও চেষ্টা তুই ছেড়ে দে চিত্রা। অভয়ের ওপর তোর যদি অত মায়া হয়ে থাকে, আমি ওকে 500 কি 1000 টাকা দিচ্ছি। তাই দিয়ে ও হয় লেখাপড়া শিখুক, না হয় ব্যবসা বাণিজ্য করুক। ওকে আগে মানুষ হতে দে, যাক আরও 5-7-10 বছর, তারপর তোর যা খুশি তাই করিস। চিত্রা এবার কিছুক্ষণ ভেবে দেখল, তারপর বলল, এর আগে তুমিই বলেছ বাবা, শুধু লেখাপড়া শেখাটা মানুষ হবার পক্ষে পর্যাপ্ত নয়। আর ব্যবসা বাণিজ্যের সিদ্ধি, তাই কি মনুষ্যত্বের সবচেয়ে বড় মাপকাঠি? বরং উল্টোটাই তো বেশি চোখে পড়ে। ওর সাধ্য নেই একা একা কিছু করে। বেশি টাকা পয়সা হাতে পড়লে ও হয়তো তা দুদিনেই নষ্ট করে দেবে। ওকে তোমার কিছুই দিয়ে কাজ নেই বাবা। চিত্রার বাবা বললেন, বেশ, আমি ওকে কিছু দেব না, কিন্তু তুইও ওকে কিছু দিতে পারবি নে। শুধু এ কথা বলে তিনি নিশ্চিত আর নিশ্চেষ্ট থাকতে পারলেন না। অভয়কে সেই দিনই কাজ থেকে ছাড়িয়ে দিলেন। পাড়ার ছেলেদের ডেকে বলে দিলেন, তার চাকরের স্বভাব ভালো নয়, পয়সা চুরির অভ্যাস আছে, ঘরের জিনিসপত্র দিয়েও তাকে আর বিশ্বাস করা যায় না, তাই সে ফের যদি এমুখো হয় তো যেন উচিত শিক্ষা পেয়ে যায়। এসব কথা আমি পরে চিত্রার মুখে শুনেছিলাম। তার বাবা যে এসব কাজ করতে পারেন তা বিশ্বাস করা শক্ত, কিন্তু মেয়ের সুনাম আর পরিণামের চিন্তা আর সমাজে নিজের মান সম্মান খোয়াবার ভয় তাকে বোধহয় অস্থির আর অশান্ত করে তুলেছিল। অভয়কে তিনি বোধহয় তখন নিজের হাতে খুনও করতে পারতেন। মানুষ যে কত বিচিত্র আর বিপরীত ধাতুতে গড়া, তা আমার চেয়ে তোমারই বেশি জানবার কথা। এ কথা জানবার জন্যে পরের কাছে যাওয়ার দরকার হয় না। নিজের দিকে নিরাসক্তভাবে তাকালেই আমরা সেই দিব্যদৃষ্টি আর দিব্যজ্ঞান পেতে পারি। অভয় হত না হলেও খুবই আহত হলো। একদিন বেশি রাত্রে পাড়ার ছেলেরা ওকে চোরের মার মারল, যদিও জিনিস শুদ্ধ ধরতে পারল না। পরদিন সে জিনিস নিজে এসে ধরা দিল, চৌকিদারদের হাতে না, চোরের হাতে। ওরা পাড়া ছেড়ে পালালো। দিন কত কেউ আর ওদের কোনো পাত্তা পেল না। তুমি তো জানো, পৃথিবীর রঙ্গালয়ে আমি শুধু দর্শক কি শ্রোতার সারিতে বসে থাকবার জন্য আসিনি। নানা রকম ভূমিকায় অভিনয় করেছি, হেসেছি, কেঁদেছি, সান্ত্বনা এই যে কাঁদাতেও পেরেছি কাউকে কাউকে। আমার এই অতিব্যস্ত জীবনে যারা হারিয়ে যায়, তাদের পিছনে পিছনে যাবার আমার অভ্যাসও নেই, উৎসাহও নেই। তবু চিত্রার কথা আমার মাঝে মাঝে মনে পড়ত। সামনের ওই ফ্ল্যাট বাড়িটার ঘরগুলিতে অপরিচিত গৃহস্থ বউদের নড়াচড়া আসা যাওয়া দেখতে দেখতে একটি চেনা মুখ আমার চোখের সামনে ফুটে উঠত, আর সেই সঙ্গে ছেলেবেলার অনেক ছায়াছবি। ভাবতাম চিত্রা কেন আসে না এখানে?
ওই বাড়িরই একটা ফ্ল্যাট নিয়ে কেন বাস করে না নতুন বেশি নতুন ধরনে? ও তো এখন নতুন জগতের বাসিন্দা, ওর ভয় কি? জানতে কৌতূহল হতো সেই লোকটা ওর সঙ্গে কি এখনও আছে, নাকি তাকে দুদিন বাদে তাড়িয়ে দিয়েছে চিত্রা? তাই তো স্বাভাবিক। তাহলে এখন কে ওর সঙ্গী, কেমন ওদের মধ্যে সম্বন্ধ, জানতে ইচ্ছে হতো। কিন্তু সেই ইচ্ছাটা সক্রিয় হয়ে ওঠার আগেই আমি অন্য ক্রিয়াকর্মে জড়িয়ে পড়তাম। সেবার গোয়েন্দা বিভাগের একটি চালাক চতুর সুদর্শন ছেলের সঙ্গে আমার ঘনিষ্ঠতা হলো। কথায় কথায় তাকে বললাম, তুমি আমার হয়ে একটা কাজ করতে পারবে? সে বলল, তোমার জন্যে অকাজও করতে পারি। আমি ওকে দিলাম চিত্রার নাম ধাম পরিচয়, রূপ গুণের বর্ণনা, জানালাম সেই প্রণয় কাহিনী। তারপর বললাম, খুঁজে বার করো এই বনহরিণীকে। আমার তো মনে হয় এই শহরেরই কোনো উপবনে সে আছে। দিন কয়েক বাদে সত্যিই সে সন্ধান আনল। ডালহৌসি স্কোয়ারের এক বিদেশি মার্চেন্ট অফিসে চিত্রা স্টেনোগ্রাফারের চাকরি করছে। থাকে ইন্টালির এক সরু কানাগলিতে। নাম অনবেট সেকেন্ড লেন। আমার বন্ধু বলল, সেখানে আমাকে সে নিয়ে যেতে পারবে। আমি ধন্যবাদ দিয়ে তাকে বললাম, তাকে সঙ্গে করে গলি ঘুঁচিতে হাঁটবার আমার ইচ্ছে নেই, বেড়াই তো বড় বড় সড়ক দিয়েই বেড়াবো। আর একটু খোঁজখবর নিয়ে জানতে পারলাম চিত্রাকে শুধু আমিই দেখিনি, আমাদের পাড়ার অনেক ছেলেমেয়েরই তাকে চোখে পড়েছে। যারা ট্রামে বাসে 10টা 5টার ভিড় ঠেলে অফিসে যায়, তারা দেখেছে শুকনো শীর্ণ স্বাস্থ্যহীন একটি মেয়েকে লেডিস সিটের এক কোণে চুপ করে বসে থাকতে। কখনো বা বইয়ের মধ্যে সে ডুবে আছে, কখনো বা আপন ভাবনার সমুদ্রে। চিত্রাকে এ পাড়ার অনেকেই চেনে। জিজ্ঞাসা করলে অনেকেই তারা আমাকে ওর খোঁজ এনে দিতে পারত, তার জন্যে গোয়েন্দা লাগাবার দরকার ছিল না। চিত্রাদের যে পুরনো বাড়িটার রূপান্তর আর জন্মান্তর নিয়েছে, সেই বাড়ির 3 নম্বর ফ্ল্যাটের অনিলেন্দু সেন ইনকাম ট্যাক্সের অফিসার। প্রথমে সে আমার বাবার কাছে আসতো দরকারি কাজে, তারপর অদরকারি কাজেও আসতে লাগলো। আমাদের ড্রয়িং রুমে বসে গল্প করত। একদিন তার মুখেও শুনলাম চিত্রার কথা। চিত্রা নাকি আগে এই অফিসেই কাজ করত, এমনকি অনিলেন্দুরই সেকশানে। অনিলেন্দুর ঠিকানা শুনে সে নাকি বলেছিল, আমরা আগে ওই বাড়িতেই থাকতাম। আমার খোঁজ খবরও জিজ্ঞাসা করেছিল চিত্রা। এমনি করে একসঙ্গে কাজ করতে করতে আলাপ পরিচয় এগোয়। কিন্তু হঠাৎ এক কাণ্ড ঘটল। ছুটির পর অনিলেন্দু সেদিন অফিস থেকে বেরিয়েছে, পাশাপাশি চিত্রা চলছে হেঁটে। এমন সময় চোয়ারে চেহারার অশিক্ষিত অভদ্র দর্শন একটি লোক কোত্থেকে সামনে এসে পথ আগলে দাঁড়ালো। খুব যে জমিয়ে তুলেছ, আমার স্ত্রীর সঙ্গে অত খাতির কিসের তোমার? আমি কেবল দেখছি আর দেখছি, যেদিন ধরবো হাড় আর মাস আলাদা করে ছাড়ব। চিত্রার মুখ বিবর্ণ, অনিলেন্দু অবাক। একটু বাদে সে বলল, মিসেস মণ্ডল, এই পাগলটি কে? একে কি আপনি সত্যিই চেনেন, নাকি পুলিশ ডাকব? চিত্রা বলল, পুলিশ ডেকে দরকার নেই, ইনি আমার স্বামী, আসুন আলাপ করিয়ে দিই। অভয় কুমার মণ্ডল। আর এতক্ষণ বিস্ময় ছিল, এবার বিতৃষ্ণায় মন ভরে উঠল অনিলেন্দুর। আলাপের উৎসাহ তার অনেক আগেই চলে গিয়েছিল। চারপাশে লোক জমতে শুরু করেছিল। চিত্রা তার স্বামীকে নিয়ে কোনো রকমে একটা ট্রামে উঠে পড়ল। কিন্তু ঝামেলাটা একদিনেই গেল না। অভয় প্রায় এসে উৎপাত করতে লাগল। অনিলেন্দু খোঁজখবর নিয়ে আরও জানতে পারল লোকটি আগে চিত্রাদের চাকর ছিল। এই রুচি বিকৃতির কথা শুনে গা আরও রিরি করে উঠল অনিলেন্দুর। মেয়েটির শিক্ষা সংস্কৃতির কোনো মূল্যই তার কাছে আর রইল না। অফিস শুদ্ধ ছি পড়ে গেল। শেষ পর্যন্ত চিত্রা সেখান থেকে রিজাইন করতে বাধ্য হয়। এই অভিজ্ঞতা নাকি ওর প্রথম নয়, তবু যে বারবার কেন চাকরি করতে আসে তাই আশ্চর্য।
আমিও অবাক হলাম। অমন একটা ইতরকে চিত্রা আজও কেন সহ্য করছে? পৃথিবীতে সে কি আর দ্বিতীয় পুরুষ খুঁজে পেল না? তারপর খুঁজে খুঁজে একদিন গেলাম চিত্রার বাসায়। না, কোনো গাড়ি নিলাম না, সঙ্গী নিলাম না। মনে করো না যে সব সময় তোমাদের সঙ্গ আমার কাম্য। অচেনা অজানা পথে একা একা বেড়াবার আমার অভ্যেস আছে। শুধু গাড়ি ঘোড়ায় নয়, খালি পায়েও হেঁটেছি। তার ফলে পথ হারিয়েছি বহুবার, আবার নিজেই নিজের পথ খুঁজে নিয়েছি। মার্কেটের সামনে ট্রাম থেকে নেমে হেঁটে হেঁটে ওর বাড়িতে গিয়ে উঠলাম। তোমার ভাষায় সে এক দেশ আবিষ্কার। এ গলিতে আমি এর আগে কোনো দিন আসিনি। কলকাতায় কত অনাবিষ্কৃত গলি যে আছে এখনও। শুধু স্ট্রিট ডাইরেক্টরি দেখে তার চেহারা চেনা যায় না, রহস্য বোঝা যায় না। শুধু পা দিলে টের পাওয়া যায় গা কেমন শিরশির করে উঠছে। পুরনো দরিদ্র পাড়া, দুদিকে ভাঙা জীর্ণ বাড়ি, অন্ধকার, অপরিচ্ছন্ন। নম্বর মিলিয়ে কড়া নাড়তেই 7-8 বছরের একটি বাচ্চা মেয়ে এসে দোর খুলে দিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, খুকু, চিত্রা বলে এখানে কেউ থাকে? সে দোরের 2টি পাল্লা খুলে দিয়ে আমাকে সাদরে ভিতরে ডেকে বলল, ওই তো মাসি। দেখি উঠোনের এক কোণে কলতলায় বসে বসে একটি মেয়ে বাসন মাজছে। পরনে লাল পেরে 8 পৌরে শাড়ি, এলো খোপাটি ঘাড়ের কাছে নোয়ানো। চেহারা অনেক রোগা হয়ে গেছে, তবু আমি ওর বসবার ভঙ্গি দেখে চিনতে পারলাম ও চিত্রা ছাড়া আর কেউ নয়। সাড়া দিতেই ও মুখ ফেরালো, উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গে। কাছে ঘেঁষে বলল, তুই? আমি জানি চিত্রা আমাকে পুরোপুরি ভালোবাসত না, সহ্য করতে পারত না, কারণ ওর পথ আর আমার পথ এক নয়। ওর রুচি আর আমার রুচি আলাদা। তবু সেই মুহূর্তে মুখোমুখি দাঁড়িয়ে সন্ধ্যার আবছায়ায় আমরা দুজনেই অনুভব করলাম আমরা 2 বন্ধু। অনেক দিনের, অনেক কালের, অনেক যুগের 2 পুরনো বন্ধু। চিত্রা বলল, তুই এখানে আসবি আমি ভাবতেও পারিনি। গরিবের বাড়িতে হাতির পা। আমি বললাম, হ্যাঁ, হাতি তোকে পিঠে করে নিয়ে যেতে এসেছে, চল আমার সঙ্গে। চিত্রা হাত ধুয়ে আমাকে সঙ্গে করে ওর ঘরে নিয়ে গেল। 1 তলায় 3 ঘর ভাড়াটে, 2 তলায় থাকে একটি অ্যাংলো ইন্ডিয়ান পরিবার। বারান্দা থেকে একটি বাঁধা কুকুরের ডাক মাঝে মাঝে শোনা যাচ্ছিল। চিত্রার ঘরখানা পূর্ব দক্ষিণ কোণে। গিয়ে দেখলাম আসবাবপত্র সামান্যই, তবু ওরই মধ্যে বইয়ের র্যাক আছে। জানলার ধারে পাতা ছোট সস্তা দামের একটি টেবিল। চিত্রা আমার দিকে চেয়ারটা এগিয়ে দিয়ে বলল, বস। বললাম, তুই কোথায় বসবি? ও বলল, আমি তো গৃহস্বামিনী। হেসে বললাম, বটে, তা স্বামীটি কোথায়? তাকে যে দেখছি নে। চিত্রা বলল, কোথায় যেন বেরিয়েছে, একটু বাদেই আসবে হয়তো। 2-4 মিনিট পরে চিত্রা উঠে দাঁড়ালো, বলল, তুই বস, আমি চা করে আনি। আমি হাত ধরে ওকে টেনে বসিয়ে বললাম, দরকার নেই চায়ের, আমি চা বেশি খাই নে। সেবার চা করতে গিয়ে তুই নাকি যা কাণ্ড ঘটিয়েছিলি আমি সব শুনেছি। চিত্রা একটু লজ্জিত হয়ে বলল, আজকাল আর সেসব হয় না, এখন আমি নিজের হাতে সব করি, সব পারি। আমি বললাম, তা তো দেখতেই পেলাম, ইস্তক বাসন মাজা পর্যন্ত। তুই যখন অফিসে চাকরি বাকরি করিস, অভয়কে দিয়ে ওসব কাজ করালেই পারিস, ওর তো অভ্যাসই আছে। চিত্রা একটু হেসে বলল, থাকলে কি হবে, এখন আর করতে চায় না ভাই, এ বাড়ির অন্য কোনো পুরুষ তো করে না। আমি বললাম, অন্য কোনো পুরুষ আর ও কি সমান? চিত্রা সে কথার জবাব না দিয়ে আগের মতোই হেসে বলল,
বলে কি, এতদিন তো আমি করেছি, এখন তুমি দিন কতক করে দেখো। যেন কত বড় হাসির কথা। আমি রাগ করে বললাম, ব্রুট, চিত্রা, তুই ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে আরও অমানুষ করে তুলেছিস। আমি অনিলেন্দু সেনের কাছে সব শুনেছি। এত কাণ্ডের পরেও তুই ওকে সহ্য করছিস কী করে? ওর মনুষ্যত্ব তো গেছেই, তুইও তা খোয়াতে বসেছিস। চিত্রা একথার কোনো জবাব না দিয়ে বলল, অনিলেন্দুবাবুর সঙ্গে তোর তাহলে আলাপ হয়েছে? তিনি বুঝি সব বলেছেন তোকে? বললাম, হ্যাঁ, নিশ্চয়ই বানিয়ে বলেননি। চিত্রা স্বীকার করল, এক বিন্দুও বানায়নি অনিলেন্দু। তার সব কথা সত্যি। চিত্রাকে নানা জায়গায় এমন নিগ্রহ পেতে হয়েছে। যেখানেই ওর সত্য পরিচয় লোকে জানতে পেরেছে, সেখানেই ব্যঙ্গ, বিদ্রূপ, অপমান, লাঞ্ছনা সয়ে সয়ে শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে ওকে। প্রাসাদের দিকে ও কোনোদিনও পা বাড়ায়নি, কিন্তু কুটিরে কুটিরেও দ্বার বন্ধ হয়েছে। সেসব কুটির চিত্রার মধ্যবিত্ত স্বজন বন্ধুদের। তাদের শ্লীলতা, শালীনতা, রুচিবোধে চিত্রা আঘাত দিয়েছে। ওর এই রুচি বিকৃতিকে কিছুতেই তারা মেনে নিতে পারেনি। বাইরের এই প্রতিকূল দুনিয়ার বিবরণ শেষ করে চিত্রা বলল, কিন্তু বিনা যুদ্ধ তো শুধু বাইরের সঙ্গেই নয়, যুদ্ধ ঘরের সঙ্গেও আছে। সেই যুদ্ধই সবচেয়ে বড়। আমি রাগ করে বললাম, বড় না ছাই? আসলে তুই ওকে ভালোবাসিস নি চিত্রা। ওই রকম একটা লোককে ভালোবাসা যায় না। সাময়িক কৌতূহল হয়তো মেটানো যায়। তুই ভালোবেসেছিস একটা আইডিয়াকে। হয়তো তাও নয়, তুই ভালোবেসেছিস নিজের জেদকে। তুই ভিতরে ভিতরে আমারই মতো এক জেদি মেয়ে। চিত্রা শান্তভাবে হেসে বলল, তবু ভালো, নিজের সঙ্গে আমার একটু মিল খুঁজে পেয়েছিস। আমি বললাম, মিথ্যে কথা, তোর সঙ্গে আমার কোনো মিল নেই। আমরা দুই বিপরীত মেরুর বাসিন্দা। আমি আমার প্রেমিকদের চাকর করে রেখেছি, আর তুই তোর চাকরকে প্রেমিক বানিয়েছিস, স্বামী বানিয়েছিস। চিত্রা তেমনি হেসেই জিজ্ঞাসা করল, কোনটা ভালো রিনা, কোনটা ভালো? আমি থমকে গেলাম। ওর আত্মপ্রত্যয় বড় বেশি। আমি চট করে জবাব দিতে পারলাম না। ও প্রত্যয়বাদী, আমি সংশয়ী। আমি কিছুকেই ধ্রুব বলে জানি নে, ধ্রুব বলে মানি নে। আমি নিত্য ভাঙি, নিত্য গড়ি, আর সেই ভাঙা গড়ার ভিতর দিয়ে এগিয়ে যাই। তোমাদের চোখে সেটা হয়তো থেমে পড়া, পিছিয়ে পড়া। তবু আমার ভাঙা গড়ার বিরাম নেই। আমি সব জিনিস যাচাই করে করে নেব, কোনো আপ্তবাক্য মেনে নেব না। চিত্রা বলতে লাগলো, রিনা, কামার্ত পুরুষকে দাস করে রাখা যত সহজ, সেই দাসকে উঁচুতে তুলে আনা তত সহজ নয়। আমি ওকে রেজিস্ট্রি করেই বিয়ে করেছি, কিন্তু সত্যি সত্যি ওকে প্রেমিকের পর্যায়ে, স্বামিকের পর্যায়ে তুলে আনা কি 2-4 বছরের কাজ? আমি বললাম, কে তোকে বলে তুলে আনতে? তুলতে তুলতে তুই যে একেবারে পটল তুলবি হতভাগী। রূপ যৌবন খুইয়ে তুই যে বুড়ি হয়ে যাবি। চিত্রা হেসে বলল, বুড়ি কি তুই হবি নে? ও কথা থাক। আমাদের সমাজে সমপর্যায়ের সমশিক্ষিত দুজন স্ত্রী পুরুষ কি একরকম? বিশ্বাসে, সংস্কারে, মূল্যবোধে, লাভ লোকসান, সুবিধা সুযোগের ভাগ বাটোয়ায় তাদের মধ্যে কত যে তফাৎ, কত যে হানাহানি, তা তো তুইও দেখেছিস। অভয় আর আমার মধ্যে ব্যবধান তো থাকবেই। আমি বললাম, থাকবেই। তাহলে বল, তোদের মিলটা গোঁজা মিল, তোদের মিলটা শুধু দেহগত। চিত্রা লজ্জিত হয়ে একটুকাল চুপ করে রইল। তারপর ফের মুখ তুলে বলল, না, শুধু তাও নয়। তুই তোর বন্ধুদের মধ্যে কতকাল থেকে মনের মিল খুঁজে বেরিয়েছিস। অল্প স্বল্প মিলে তোর তৃপ্তি নেই। যে মিল একান্ত মৌলিক, তাই তোর চাই। কিন্তু আমার কি ধারণা জানিস রিনা?
সে মিল খুঁজে পাওয়া যায় না, সে গড়ে নিতে হয়। তুই যে মানুষকে খুঁজে বেড়াচ্ছিস তাকে কোথাও পাবি নে, যদি তাকে নিজে না সৃষ্টি করে নিতে পারিস। আমি হেসে উঠলাম। সৃষ্টি করা মানে যা নেই সেই আকাশ কুসুমে বিশ্বাস করা? তা পারব না চিত্রা। আমি বরং ঘাস ফুল তুলে তুলে খোঁপায় গুঁজব। কোনো ফুল না পেলে মাঝে মাঝে চোখে সর্ষে ফুল দেখব। তবু সজ্ঞানে মাতাল হওয়ার আগে আকাশ কুসুমের তত্ত্ব আওড়াবো না। তোর সঙ্গে আমার বনল না। যাক ওসব কথা। কাকাবাবুর খবর কি তাই বল। কেমন আছেন তিনি? আছেন তো? চিত্রা বলল, আছেন। তিনি ছোটনাগপুরের এক মিশনারি কলেজে চাকরি নিয়ে চলে গেছেন বাইরে। চিত্রা অনেক চিঠিপত্র লিখেছিল, ক্ষমা চেয়ে দেখা করতে চেয়েছিল। তিনি সে অনুমতি দেননি। 8-10 বছরের এক অনাথ সাঁওতালি মেয়েকে কুড়িয়ে নিয়ে তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তুলেছেন। আশা সে হয়তো ভবিষ্যতে চিত্রার মতো অবাধ্য হবে না, সে পিতৃস্নেহের দাম দেবে। মনে মনে হাসলাম। একজনের মানুষ কন্যা আর একজনের মানুষ স্বামী। মানসপুত্রটি বোধ হয় আমার জন্যে বাকি রইল। বাপের কথা তোলায় চিত্রার চোখ দুটি ভিজে উঠল। কথার ভিতর থেকে ঈর্ষার সূচও ফুটে বার হলো। সেই এক ফোঁটা নাম না জানা সাঁওতালি মেয়েটার উপর হিংসা। চিত্রা বলল, সে বাবার সবখানি জুড়ে বসেছে। আমি এত করে লিখলাম, আপনি আমার কাছে এসে থাকুন, না হয় আমি আপনার কাছে যাই, কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না। অথচ শুনি অসুখ বিসুখে কেবলই ভোগেন। ওই মেয়েটা তার কতটুকু সেবা যত্ন করতে পারবে বলতো রিনা? আমি এ কথার কোনো জবাব না দিয়ে ফের অভয়ের কথা জিজ্ঞাসা করলাম। তার ভিতর থেকে কতখানি কি সৃষ্টি করতে পেরেছিস তাই শুনি। গেল কোথায়? নমুনাটা একবার দেখতে পারলে হতো। ভালো কথা। সামনাসামনি নাম ধরে ডাকলে কি তার অপমান হবে? মিস্টার মণ্ডল বলবো, না অভয়বাবু, নাকি জামাইবাবু বলে ডাকলে তুই খুশি হবি? সত্যি করে বল। চিত্রা বলল, তোর কেবল ঠাট্টা, কেবল খোঁচা দিয়ে কথা বলার স্বভাব। তুই তাকে নাম ধরেই ডাকিস, হুকুম করিস পান শরবত এনে দিতে, আগে যেমন করতিস। তোর কাছে তো আজও চাকর ছাড়া কিছু নয়। আমি বললাম, তুই বা এমন কোন মাথার মণি করে তুলেছিস? আমার কি ইচ্ছে হচ্ছে জানিস? তোর ওই কানাকড়িটা কেড়ে ছুঁড়ে নর্দমায় ফেলে দি, নইলে আসল মণির দিকে তোর চোখ পড়বে না। চিত্রা হেসে বলল, তা তুই পারিস রিনা, সে শক্তি আছে। কিন্তু আসল মণি হলো চোখের মণি, তার চেয়ে বড় মণি কি আছে আমি জানি নে। অভয়কে লেখাপড়া শেখাবার চেষ্টা চিত্রা গোড়াতে করেছিল, বেশি দূর এগোয়নি। তারপর নানা কাজকর্মে ঢোকাবার চেষ্টা করেছে, কিন্তু অভয়ের মনে এক ধরনের কমপ্লেক্স ঢুকে গেছে। বউয়ের চেয়ে ছোট কাজ, অল্প মাইনের কাজ সে সহজে করতে চায় না। লোকে তাতে ঠাট্টা করবে। তার চেয়ে বউয়ের রোজগারে পায়ের উপর পা তুলে খাওয়া তার কাছে ঢের সম্মানের। কিন্তু চিত্রার তা মোটেই ইচ্ছা নয়। তার সম্মানবোধ স্বতন্ত্র। এই নিয়ে স্বামী স্ত্রীতে প্রায় ঝগড়াঝাটি হয়। আভাসে ইঙ্গিতে মনে হলো অভয় মারধরও একাধটু করে, আবার পায়ে ধরে ক্ষমা চাইতেও দেরি করে না। পুরুষের স্বভাব সব জায়গায় একই রকম, চাকর মনিবে ভেদ নেই। তবু চিত্রা আশা ছাড়েনি। অভয়কে নিয়ে সে এক্সপেরিমেন্ট করেই চলবে। কিন্তু পরীক্ষা নিরীক্ষায় যদি চালাবে, তাহলে একটা বাঁদরকে ধরে আনলে তো আরও সুবিধে হতো। ছেলে মানুষ করা আর স্বামী মানুষ করা তো এক নয়। মেয়েকে বড় করা আর স্ত্রীকে বাড়িয়ে তোলার কাজও আলাদা। স্বামী স্ত্রী দুজনে দুজনকে গড়বে, কিন্তু অত গোড়া থেকে নয়। তারা যখন শুরু করবে তখন শুধু রঙের কাজ বাকি। মূর্তির এক মেটের কাজ তার অনেক আগেই শেষ হয়েছে। তর্ক করলাম চিত্রার সঙ্গে, ওকে সহজে ছেড়ে দিলাম না। কেউ কেউ ভাঙে তবু মচকায় না,
আমি আরও শক্ত ধাতুতে গড়া। আমি ভাঙি নে, মচকাইও নে। ওর কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি, অভয় এসে হাজির হলো। ওর হাতে থলি। বিকেলের বাজার সেরে এসেছে। আমাকে দেখে একটু হকচকিয়ে গেল। বলল, আপনি? আমি বললাম, হ্যাঁ, তোমাদের ঘরকন্যা দেখতে এলাম। তোমাকে তুমি বলছি বলে কিছু মনে করো না। তুমিও আমাকে তুমি বলতে পারো। তুমি এখন আমার বন্ধুর স্বামী। আমার কথায় কতটুকু ঠাট্টা, কতটুকু আন্তরিকতা তা যাচাই করবার জন্যে অভয় একটু ভ্রু কোঁচকাল। তারপর শুধু একটু হেসে থলি থেকে জিনিসগুলি বার করতে লাগলো। লক্ষ্য করলাম, যা যা চিত্রা খেতে ভালোবাসে তার সবই থলিতে আছে। কই মাছ, শাঁকালু, মটরশুঁটি, সেই সঙ্গে 1 শিশি মিক্সচার আর একটা ফুড। অভয় বলল, মোটে ওষুধ খেতে চায় না। আপনি একটু ভালো করে বুঝিয়ে বলে যান দিদিমণি, ওষুধপত্র না খেলে শরীর ভালো হবে কি করে? বিস্মিত হয়ে বললাম, কি হয়েছে ওর? অভয় বলল, শোনেননি বুঝি? এই তো 3 মাস আগে একটা নষ্ট হয়ে গেল। সেই থেকে শরীরের আর আছে কি? আপনার কাছে বুঝি সব গোপন রেখেছে? ওই তো রোগ, কারো কাছে কিছু খুলে বলবে না। আচ্ছা, আপনিই বলুন তো, খুলে না বললে মানুষ কি মানুষের মনের মধ্যে সবসময় ঢুকতে পারে? মনে মনে ভাবলাম, এরা বোধহয় তাহলে কোনো কোনো সময় পেরেছে। চিত্রা লজ্জিত হয়ে ধমকের ভঙ্গিতে বলল, যাক যাক, তোমাকে আর বকবক করতে হবে না। ওরা আমাকে না খাইয়ে কিছুতেই ছাড়ল না। মোড় পর্যন্ত দুজনে এসে এগিয়ে দিল। রাস্তা থেকে একজন অনিচ্ছুক ট্যাক্সিওয়ালাকে প্রায় ধমকেই ডেকে আনলো অভয়। আমি ট্যাক্সিতে উঠে বসলাম। ভাবতে ভাবতে চললাম ওদের কথা, সেই সঙ্গে নিজের কথাও এলো। ছেলেবেলা থেকেই আমার কেমন একটা ঝোঁক ছিল আমি নতুন কিছু করব। দিনকে রাত আর রাতকে দিন বানাবো। হ্যাঁকে না আর নাকে হ্যাঁ করে তুলব। কোনো মেয়ের ছবি দেখলে কলমের ডগা দিয়ে আমি তার ঠোঁটে গোঁপ এঁকে দিতাম। পুরুষের কপালে সিঁদুরের ফোঁটা আর চোখে কাজলের রেখা এঁকে তার মুখে নারীর কমনীয়তা আনতে চেষ্টা করতাম। আমাদের বাড়িতে বাবার তুলনায় মার ব্যক্তিত্বহীনতা, দুঃখ, লাঞ্ছনা দেখে দেখে আমার ধারণা হয়ে গিয়েছিল পৃথিবীতে মেয়েরা বড় বেশি মাত্রায় মেয়ে। তাদের আরও শক্ত হওয়া দরকার, তাদের মধ্যে আরও শক্তি আনা দরকার। পৃথিবীটাকে যে অবস্থায় পেয়েছি তাতে আমার সন্তোষ ছিল না। আমি কেবলই ভাবতাম, কি করে এর চেহারা পাল্টে দেওয়া যায়, কি করে সম্পূর্ণ মৌলিক হওয়া যায়। আমাকে তা হতেই হবে। তার জন্য যদি বিশ্বামিত্রের মতো আজব দুনিয়া গড়তে হয় তাও স্বীকার। চলতি ব্যবস্থাকে পদে পদে অস্বীকার করতে করতে আমি আস্তে আস্তে যে পথ নিলাম, 2 দিন বাদে চেয়ে দেখি সে পথও পুরনো। সে পথেও হাজার হাজার মানুষের পায়ের দাগ, সেখানেও পিছলে পড়ে হুমড়ি খাওয়ার ইতিহাস। ভেবো না আমি অনুশোচনা থেকে এ কথা বলছি, অনুতাপের অশ্রুও আমার চোখে আসেনি। কিন্তু ডাইনে বাঁয়ে, সামনে পিছনে সব পথই যদি পুরনো, তাহলে নতুন কি? অথচ পৃথিবীটা সত্যি সত্যি সেকেন্ড হ্যান্ড মার্কেটের জিনিস। এখানে নতুন কিছু বলবার নেই, করবার নেই, এ কথা মানতেও মন বিদ্রোহ করে। কারণ আমার 5 ইন্দ্রিয়ের এখনও কিছুই অসার হয়নি। আমি এখনও পৃথিবীর নতুন স্বাদ পাচ্ছি, নতুন দৃশ্য দেখছি, নতুন স্পর্শ পাচ্ছি সর্বাঙ্গে। রোজ সে নতুন করে জন্মাচ্ছে। পুরনো বাপ মায়ের ভিতর থেকে নতুন শিশু বেরিয়ে আসছে। না, দুনিয়াটা যে পুরনো আর বাসি এ কথা মানব না কল্যাণ। বাসি দুনিয়ায় আমি বাস করব না। আমি হেসে বললাম, তোমাদের বাস করতে বলে কে? রিনা বলতে লাগলো, চিত্রার কথা ভাবতে ভাবতে এলাম। ওকে পুরনো বলে একেবারে বাতিল করে দিতে পারিনে।
কারণ ও ঠিক আমার মা মাসিদের মতো নয়। আবার ওকে স্বীকার করতেও আমার মন বাধা পায়, কারণ ওই ত্যাগ, ওই দুঃখবরণ, যৌবনরসের ওই অপচয় আমার জন্যে নয়। ও দয়া করতে চায় করুক, অনুকম্পা দেখাতে চায় দেখাক, কিন্তু স্বামী কি প্রেমিকের মধ্যে আমি চাই সখাকে, বন্ধুকে। যদি একজনের মধ্যে তাকে না পাই, 10 জনের ভিতর তাকে খুঁজে নেব। যদি অখণ্ডভাবে তাকে না পাই, তিল তিল করে গড়ে তুলব সেই তিলোত্তমাকে। যদি সে স্থায়ী না হয়, আমিও হব ক্ষণিকা। একটুক্ষণ চুপ করে রইল রিনা। তারপর বলল, বছর দেড়েক বাদে আবার আজ দেখা হলো চিত্রার সঙ্গে। এতকাল পরে ও নিজেই সাহস করে এসেছিল আমার এখানে। তুমি যে চেয়ারটায় বসেছ, ওই চেয়ারে বসে সুখ দুঃখের অনেক কথা সে বলল। শরীরটা আগের চেয়ে সেরেছে। চিত্রা সেই মার্চেন্ট অফিসের চাকরিও ছেড়ে দিয়েছে। মার্কেটের কাছে ছোট একটা ঘর নিয়ে দোকান খুলেছে। একদিকে দর্জিখানা আর একদিকে লন্ড্রি। দুজনে একসঙ্গে সেখানে বসেছে। সেলাই ফোড়াই আর ধোলাইয়ের ব্যবসা চালাবার মতো বিদ্যা চিত্রা নাকি এর মধ্যে কিছু কিছু শিখে নিয়েছে। এতে আপাতত অভয়েরও খুব উৎসাহ দেখা যাচ্ছে। চিত্রা অনেক ভেবে দেখেছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে, অভয়ের সহকর্মী হওয়া ছাড়া ওকে কাজে লাগাবার আর কোনো পথ নেই। যেন সহকর্মী হলেই সহমর্মী হয়, যেন স্ত্রী পুরুষ দুনিয়ায় একসঙ্গে এই প্রথম কাজ করছে। মানে সভ্য শিক্ষিত জগতের সঙ্গে চিত্রার যেটুকু সম্পর্ক ছিল তাও গেল। চিত্রা বসেছে বলে দোকানে কিন্তু বেশ ভিড় হচ্ছে। লোকে আড়ালে আবডালে ঠাট্টা তামাশা করছে, কিন্তু ভিড় করতেও ছাড়ছে না। অভয় দোকানের নাম দিয়েছে নবরূপা। কার মুখ থেকে কথাটা শুনেছে কে জানে। চিত্রা আপত্তিও করেনি। কোনো কিছুতে আপত্তি করতে কি ও জানে যে করবে? কাল নাকি ওদের সেই নবরূপার ঘটা করে উদ্বোধন, মানে জানাশোনা কয়েকজনকে বলবে। জাঁকজমক কোনো কালই চিত্রা পছন্দ করতো না, আজও করে না। তেমন শক্তিই বা কই। গোপনে আমাকে আরও একটা কথা বলে গেল চিত্রা। কাল ওদের বিবাহ বার্ষিকী। এতকাল কিছু করেনি। 5 বছর পরে এই প্রথম নাকি সেই দিনটির কথা চিত্রার আজ মনে পড়েছে। সেই থেকে ভাবছি ওদের কথা, নতুন আর পুরনোর কথা। ওরা যা করছে তা নতুন নিশ্চয়ই নয়। হয়তো এর মধ্যেও একদিন জোড়াতালি ধরা পড়বে। নবরূপার নবত্বও যাবে, রূপও থাকবে না। আমি দুনিয়াটাকে অত সরল সহজ বলে ভাবিনি। এক কথায় সমাধান টেনে নিতে পারিনি। আমার কাছে চিত্রার চার্ম এই জন্যেই কম যে ওর মধ্যে জটিলতা নেই। ও সব সময় কিছু পেতে চায়, পেয়েছি বলে ভাবতে চায়। আর আমার সন্ধানের মধ্যেই পাওয়া, সাধনার মধ্যেই সিদ্ধি। তবু ওর মধ্যে আজ নতুন উৎসাহ দেখলাম কল্যাণ। চোখে মুখে যেন এক নতুন রং ফুটে বেরিয়েছে। স্বাস্থ্যটা ভালো হয়েছে বলেই হয়তো। রং, এই রঙেই কি পৃথিবীর রূপ বদলায়? সে বারবার পুরনো থেকে নতুন হয়ে ওঠে। আর শিল্পীর তুলিতে যা রং, নীতিবিদের মুখে তার নামে কি মূল্য? রিনা খানিকক্ষণ চুপ করে রইল। তারপর একটু হেসে বলল, এখন ভেবে দেখো চিত্রার সঙ্গে আলাপ করবে কিনা। ঔদাসীন্যের ভঙ্গি করে বললাম, এমন কিছু তাড়া নেই। পরে কোনো একদিন যদি আলাপ করি তোমার জন্যেই করব। রিনা ভ্রু কুঁচকে বললে, তার মানে? বললাম, মানে আজ যেমন তোমার চোখে তাকে দেখলাম, তেমনি আর একদিন তার চোখে তোমাকে দেখব, তার মুখে শুনব তোমার কথা। রিনা হেসে উঠে বলল, তাহলে কিন্তু তোমাকে হতাশ হতে হবে। সে বেশি কথা বলতে জানে না। এতক্ষণ শুনলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প পুরাতনী। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।